আমরা যদি প্রথমেই জুলাই বিপ্লবের পটভূমি দেখি তখন স্পষ্ট হয় যে এই বিপ্লব ছিল মূলত জনগণের মৌলিক স্বাধীনতা ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য। এই বিপ্লবের মূল লক্ষ্য ছিল একনায়কতন্ত্র ও স্বেচ্ছাচারিতা থেকে মুক্তি এবং এমন একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যেখানে জনগণের মতামতই হবে সকল ক্ষমতার উৎস। প্রতিপক্ষ দলের বন্ধুরা, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে হচ্ছে জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া, জবাবদিহিতামূলক প্রশাসন, আইনি শাসন এবং স্বচ্ছতা। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ঠিক এটাই ছিল। জনগণ চেয়েছিল এমন একটি শাসন ব্যবস্থা যেখানে শাসকগণ হবে জনগণের প্রতিনিধি, জনগণের সেবক। এখন প্রতিপক্ষ দলের বন্ধুরা, আপনারা বলতেই পারেন যে অন্য কোনো শাসন ব্যবস্থা বা শক্তিশালী নেতৃত্ব সেই আকাঙ্ক্ষা পূরণ করতে পারে, কিন্তু বাস্তবতা বলছে তা হবে না। যখনই কোনো স্বৈরাচার বা একনায়ক শাসন ব্যবস্থা এসেছে তখনই জনগণের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকার, এমনকি ন্যায্যভাবে ভোট দেওয়ার অধিকার থেকেও জনগণ বঞ্চিত হয়েছে। ইতিহাস সাক্ষী, জনগণের আকাঙ্ক্ষা পূরণের সবচেয়ে কার্যকর এবং পরীক্ষিত পদ্ধতি হচ্ছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা। প্রতিপক্ষ দলের বন্ধুরা, আমরা যদি আমাদের দেশের কথাই বলি তাহলে আমরা জানি যে 90-এর গণ আন্দোলনের পর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছিল। তখন জনগণের মৌলিক অধিকার রক্ষা, শিক্ষার প্রসার, স্থানীয় সরকার শক্তিশালী করা, এই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হয়েছিল। জনগণ সরাসরি তাদের প্রতিনিধি নিশ্চিত করে তাদের ইচ্ছা ও আকাঙ্ক্ষা প্রতিফলিত করেছে। গণতান্ত্রিক সরকারের যদি প্রয়োজনই না থাকে তাহলে কেন আমাদের দেশের জনগণ 90-এ আন্দোলন করেছিল? এই প্রশ্নটি একটু বলে যাবেন আমাকে। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা কেবলমাত্র গণতান্ত্রিক সরকারই পূরণ করতে পারে এবং যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর বিপক্ষে অবস্থান করছি এবং সেই যুক্তিগুলো আমার দলের প্রথম বক্তা বলে গিয়েছেন। তার প্রথম যুক্তিগুলো ছিল, বর্তমানে যদি গণতান্ত্রিক সরকার গঠন করে, বর্তমানে আমরা যদি দেখতে পাই প্রত্যেকটা গণতান্ত্রিক দলের কিন্তু অবস্থা খুবই খারাপের দিকে। এখন আমাদেরকে যে সময়টি দেওয়া হয়েছিল জুলাই বিপ্লবের পরে আমাদের যে সকল আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো পূরণ করার জন্য আমাদের কিছু সংস্কারের প্রয়োজন। আমরা যদি সেগুলোকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে যেতে পারি, তারপরে তো আমরা এই সময়গুলোর মধ্যে যদি তারা গণতান্ত্রিক দলগুলো তাদের যে দলীয় অবস্থা আছে সেটা কিছু উন্নতি করতে পারে, তাহলে তো কিন্তু আমরা যে আমাদের যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো পূরণ করতে পারবো। আমার দলের দ্বিতীয় যে যুক্তিগুলোর দিকে আমরা যদি আগাই, সরকার গঠনকারী রাজনৈতিক দলের নিজস্ব আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় মুখ্য হয়ে উঠবে। আমরা যদি দেখি এখন নির্বাচন বা হচ্ছে গণতান্ত্রিক দল গঠন করার চেষ্টা করি আমরা, তাহলে দেখা যাবে হচ্ছে যে আমাদের যে সরকার আছে বা জনগণ আছে সারা একজন লাগিয়ে যাবে এই দলের জন্য, আরেকজন লেগে যাবে এই দলের জন্য। এই ক্ষেত্রে আমাদের যে জুলাই বিপ্লবে যে আমাদের আকাঙ্ক্ষাগুলো ছিল সেটাই সম্পূর্ণ খুঁয়ে যাবে। আমরা ভুলে যাব যে জুলাই বিপ্লব বলে কিছু ছিল, তখন আমাদের রাজনৈতিক লোটাপটার মধ্যে আমরা এই জিনিসগুলোকে খুইয়ে ফেলবো। ওনারা যে বলেছিল যে ইতিহাস সাক্ষী গণতন্ত্র নাকি অনেক উপরের দিকে, তাহলে আমি এখন পর্যন্ত বলতে চাচ্ছি গণতান্ত্রিক সরকার হিসেবে বাংলাদেশ বিগত 50টি বছরের উপর শাসন করে আছে, তাহলে কেন এতবার বিপ্লব হলো? তাহলে কেন আমরা এখনো গণতন্ত্রের বিপক্ষে আন্দোলন করে বারবার গণতন্ত্রকে ধ্বংস করছি? আমরা কোন দিকে যাচ্ছি? মুজিব সরকারের দিকে যান যে রাজতন্ত্র কায়েম করেছিল। আমরা বিএনপির দিকে যাই যারা সেভেন সিস্টার নামে পরিচিত ছিল, তারা কি 2001 সালে গ্রেনেড হামলায় অভিযুক্ত ছিল না? তারা কি গণতান্ত্রিক দেশ ছিল না? তারপর আমরা আওয়ামী লীগের দেখতে চাই, তারা নায়কতন্ত্র করে 4 বার নির্বাচিত হয়েছে। তাহলে এখানে আমাদের প্রথম যে জিনিসটা ভুলটা দিচ্ছে সেটা হচ্ছে কি? নির্বাচন ব্যবস্থা। আমরা যদি যে সময়টি পেয়েছি জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষাটা ছিল, আকাঙ্ক্ষার দিক থেকে যদি আমরা নির্বাচন ব্যবস্থাটাকে সঠিকভাবে পূর্ণ করতে পারি, সংস্কার করতে পারি, তাহলে আমরা কি একটি সঠিক গণতান্ত্রিক দল পেতে পারবো না?